Welcome, dear learners. How are you? Hope you are fine by the grace of Almighty. This is Subhashish Dash back again with another class for you, and this class has been designed for the students of degree third year. And this class is also suitable for the students of HSC second year. And our today's subject is compulsory English for degree students and English second paper for HSC students. Our today's topic is right form of verbs. তোমরা জানো ভার্ব হলো একটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্স ইন ইংলিশ ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতেই পারে না তাহলে এই রাইট ফর্ম ভার্বস তোমরা ক্লাস 6 থেকেই করে আসছো প্রায় প্রত্যেকটি ক্লাসেই তোমরা এই নিয়মগুলো পড়েছো সো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি আজকের এই ক্লাসে 10টি খুবই গুরুত্বপূর্ণ রুলস 10 ইম্পর্টেন্ট রুলস উইথ এক্সাম্পল আমি ডিসকাস করব তোমরা শিক্ষার্থীরা আমি নিয়মগুলো যখন বলবো মনোযোগ দিয়ে শুনবে এক্সাম্পলগুলো আমি দেখাবো এবং সাথে কিভাবে উত্তর লিখতে হবে সেটাও বলে দিব উত্তরগুলোও বলে দিব সো তোমরা প্রয়োজনীয় নোটস খাতায় নিবে সো গেট রেডি উইথ ইওর পেন এন্ড পেপারস I am going to read the first rule. Rule number 1. যেসব সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না এবং মাঝে মধ্যে জেনারেলি ইউজুয়ালি অর্ডিনারিলি নর্মালি অলওয়েজ সামটাইমস অফেন ডেইলি এভরিডে রেগুলারলি এই শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে অর্থাৎ এখানে যে শব্দগুলো বলা হলো জেনারেলি মানে সাধারণত ইউজুয়ালি সাধারণত অর্ডিনারিলি সাধারণত নরমালি সাধারণত অলওয়েজ সব সময় সামটাইমস কখনো কখনো অফেন প্রায় ডেইলি প্রতিদিন এভরিডে প্রতিদিন রেগুলারলি নিয়মিত এই সবগুলো শব্দই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেন্টেন্সটি আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং উক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে সেই ক্ষেত্রে ভার্বের সহিত এস বা ইএস যোগ করতে হবে অর্থাৎ যে কথাটি সবসময় বলি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয় আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি দ্য বয় গো টু স্কুল রেগুলারলি সো এখানে দ্য বয় আছে যেহেতু এখানে রেগুলারলি শব্দটি রয়েছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে গো ভার্বটি যে দ্য বয় সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু গো ভার্বটি হয়ে যাবে গোজ উত্তর হবে গোজ তাহলে আমি এখানে উত্তরটা লিখে দিলাম এরপর দ্য বয় অ্যাটেন্ড ক্লাসেস অকেশনালি মানে মাঝে মাঝে সো এটা থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে উত্তর হবে কি ছেলেটি মাঝে মাঝে ক্লাসে যায় এখানেও দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার তাহলে অ্যাটেন্ডের শেষে অ্যাজ যুক্ত হবে অ্যাটেন্ডস এরপর she often sing on the stage এখানে often শব্দটি আছে যেটার কারণে আমরা বুঝতে পারছি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তাহলে she থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য এখানে উত্তর হবে sings S-I-N-G-S then this one Mr. Roy and his brother go abroad every month Mr. Roy and his brother প্রতি মাসেই যায় তার মানে এভরি মান্থ সব সময় বোঝাচ্ছে প্রতি মাসেই যায় তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গো কিন্তু এটা শেষে অ্যাজ বাই ইয়েস হবে না কারণ এখানে সাবজেক্টটি প্লুরাল সাবজেক্ট হলো মিস্টার রয় অ্যান্ড হিজ ব্রাদার সো আমরা দেখতেই পাচ্ছি দুজন সেই ক্ষেত্রে এখানে শুধু বসবে গো ওকে আমরা ফার্স্ট রুলটি ডিসকাস করা হলো নাও রুল নাম্বার 2 খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্যের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে তাতে ডাজন্ট ব্যবহৃত হয় তখন ভার্বের শেষে অ্যাজ বাই এস হয় না তাহলে আমরা দেখতে পাই যে কখনো কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার থাকবে কিন্তু সে বাক্যটি নেগেটিভ সেক্ষেত্রে আমরা কি করব অ্যাজ বাই এস ডাজ লিখবো ডাজ লিখবো নটের আগে কিন্তু ভার্বের শেষে অ্যাজ বাই এস যুক্ত করব না অন্যদিকে সাবজেক্ট ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন ফার্স্ট ও প্লুরাল নাম্বার অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড পারসন হয় এবং প্লুরাল নাম্বার হয় তাহলে
সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে ডু নট ব্যবহৃত হয়। আমরা দুটো উদাহরণই বলছি কিভাবে লিখতে হবে। তাহলে প্রথমটি দেখছি হি নট গো টু স্কুল রেগুলারলি। তাহলে রেগুলারলির কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে গোর শেষে ইয়েস হওয়ার কথা, কিন্তু হবে না কারণ এখানে একটি নট আছে। তাহলে নট থাকলে তার জন্য আমাদের নটের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ লিখতে হয়। তাহলে উত্তর হবে ডাজ নট গো, ডাজন্ট গো। তবে কেউ চাইলে কেউ ডাজন্ট গো লিখতে পারে, দ্যাট ইজ দ্য সেম থিং। তাহলে উত্তর হবে ডাজ নট গো অথবা ডাজন্ট গো। এরপর জলি নট সিং এ সং, জলি গান গায় না, তাহলে ডাজন্ট সিং হবে এখানে, ডাজন্ট সিং, উত্তর হবে ডাজন্ট সিং। ডাজ নট সিং লিখলে হবে। দে নট রেসপেক্ট দেয়ার সিনিয়র্স, তারা তাদের সিনিয়রদেরকে সম্মান করে না, তাদের মুরব্বীদেরকে সম্মান করে না। তাহলে এখানে পরের যে কথাটা বলতেছি, সাবজেক্ট হলো দে, কিন্তু এটা যদিও দে বলতে আমরা জানি এটা থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল। দে, দে মানে প্লুরাল। তাহলে প্লুরাল হলে অবশ্যই ডাজ বসবে না, সেই ক্ষেত্রে বসবে ডু। তাহলে ডু নট বা ডোন্ট, আমি ডোন্ট লিখি, ডোন্ট রেসপেক্ট, উত্তর হবে ডোন্ট রেসপেক্ট। বুঝা গেল? তাহলে নট এর আগে ডু বসেছি। ইয়েস্টারডে আই নট অ্যাটেন্ড দ্য পার্টি। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটি নেগেটিভ হয়, তাহলে তাতে ডিডেন্ট ব্যবহৃত হয়। তাহলে এখানে নট আছে, এটি ইয়েস্টারডের কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে উত্তর হয়ে যাবে ডিডেন্ট অ্যাটেন্ড। ইয়েস্টারডে আই ডিডেন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, ডিডেন্ট অ্যাটেন্ড। ওকে, তাহলে মূল কথা এই চারটি এক্সাম্পল থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি নেগেটিভ হয় তাহলে নট এর পূর্বে ডু অথবা ডাজ বসবে, সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসবে, অন্য ক্ষেত্রে ডু বসবে। আর যদি সেন্টেন্সটি পাস্ট টেন্স হয়, অর্থাৎ ইয়েস্টারডে যদি থাকে বা এরকম কোনো একটি যদি উদাহরণ থাকে, সেই ক্ষেত্রে নটের পূর্বে ডিড বসবে। আমরা এখানে ডিড লিখেছি, ডিডন্ট অ্যাটেন্ড। ক্লিয়ার? এবার আমরা যাব রুল নং 3 তে। রুল নং 3, ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ অর ইয়ার, লাস্ট ইয়ার, ডে বিফোর ইয়েস্টারডে, ওয়ান্স ইত্যাদি যদি থাকে তাহলে কাজটি অতীতকালে হয়েছিল বুঝায়, এবং সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। খেয়াল করি আবার শব্দগুলো কি কি? ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ অর ইয়ার, ডে বিফোর ইয়েস্টারডে, ওয়ান্স। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, যদি অতীতকালের কোনো ইতিহাসের বর্ণনাও থাকে, যেমন লিবারেশন অফ বাংলাদেশ, অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট হবে। আমরা যদি সম্রাট আকবরের কথা বলি সেটাও পাস্ট ইনডিফিনিট হবে। আমরা যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা বলি সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হবে। সেগুলো টাইম ইন্ডিকেটর হিসেবে বিবেচিত হবে। তো আমরা উদাহরণ দেখি। সুজন কাম হোম ইয়েস্টারডে, তাহলে আমরা এখানে দেখছি ইন্ডিকেটর হলো ইয়েস্টারডে। ইয়েস্টারডে মিন দিস ইজ ইন পাস্ট টেন্স, তাহলে কাম হয়ে যাবে কেম। ওকে, নেক্সট ওয়ান, I visit the Taj Mahal in India last year, তাহলে এখানে টাইম ইন্ডিকেটর লাস্ট ইয়ার, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভিজিট হয়ে যাবে visited. ওকে, দেন once there live a very wise king, সো এখানে টাইম ইন্ডিকেটর once মানে একদা, সো উত্তর হবে lived, lived. দেন she buy a car last year, তাহলে এখানে লাস্ট ইয়ার টাইম ইন্ডিকেশন অতীতকাল বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে বাই হয়ে যাবে বট, BOUGHT। তাহলে 3 নাম্বার রুল আমাদের পড়া হয়ে গেল। নাও রুল নং 4, ছোট্ট নিয়ম। সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার খেয়াল করি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। রেবেকা টেক হার ডিনার জাস্ট নাও, এখানে জাস্ট নাও আছে, জাস্ট নাও ইন্ডিকেটস যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট হবে। সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব রাবেয়ার সাথে হ্যাজ বসবে। রাবেয়া থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে
হ্যাভ বসবে না, এটার সাথে বসবে হ্যাজ, তারপরে টেকের পাস্ট পার্টিসিপল হবে টেকেন। নেক্সট ওয়ান, আই সি হিম রিসেন্টলি। এখানে টাইম ইন্ডিকেটর হলো রিসেন্টলি, রিসেন্টলি অর্থ হলো সাম্প্রতিক সময়ে। সো সাম্প্রতিক সময়ে আমি তাকে দেখেছি, তাহলে এখানে আই এর সাথে বসে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ, সি এর পাস্ট পার্টিসিপল হলো সিন। নেক্সট, আই অলরেডি রিচ হোম। হি অলরেডি রিচ হোম, সে ইতিমধ্যে বাড়ি এসে পৌঁছেছে। সো হি এর সাথে বসে হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এরপর অলরেডি বসবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে, তাইলে অলরেডি রিচের পাস্ট পার্টিসিপল হলো রিচড। উত্তর হলো হ্যাজ অলরেডি রিচ। আবার বলছি, যদি অলরেডি ইয়েট জাস্ট নাও যদি ভার্বের পূর্বে থাকে, অর্থাৎ এখানে যেমন আছে, তাহলে সেটি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে যাবে, তাহলে হি হ্যাজ অলরেডি রিচড হোম। নেক্সট ওয়ান, ইউ নট রিসিভ মাই লেটার। তুমি কি এখনো আমার চিঠিটি পাওনি? তাহলে ইয়েট থাকার কারণে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভের অক্সিলারি ভার্বটি সবার পূর্বে আসবে এবং সেটা ক্যাপিটাল লেটারে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ আছে সাবজেক্টের হিসেবে, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হ্যাভ আমরা লিখব ইউ নট, হ্যাভেন্ট ইউ লিখতে হ্যাভ ইউ নট, বা হ্যাভেন্ট ইউ লিখলেও হতো হ্যাভ ইউ নট রিসিভড, RECEIVED, রিসিভড মাই মেইল। সো এটা আবার এভাবেও লেখা যায় হ্যাভেন্ট ইউ। haven't you received my mail এভাবেও লেখা যাবে। ওকে, ডান। রুল নং 5, অনেকক্ষণ ধরে একটি কাজ চলছে এরূপ বুঝাতে ফর, এবং অনেক আগের কোনো একটি মুহূর্ত থেকে একটি কাজ চলছে এই অর্থে সিন্স ব্যবহৃত হলে তার পূর্ববর্তী ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি ভার্ব না থাকে, কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তার পূর্বে হ্যাভ বিন, হ্যাজ বিন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। অর্থাৎ অনেক সময় সিন্স এবং ফর দ্বারা দীর্ঘ সময় কোনো কাজ হচ্ছে এমন বোঝায়। এটা পয়েন্ট অফ টাইম হতে পারে, ডিউরেশন অফ টাইম হতে পারে। পয়েন্ট অফ টাইম মানে কোনো একটি নির্দিষ্ট সময় ধরে সময় শুরু হয়ে কাজটি চলছে, আর ডিউরেশন অফ টাইম মানে 2 ঘন্টা, 5 ঘন্টা, 2 বছর, 5 বছর, 7 বছর, এরকম কোন একটা লম্বা সময় ব্যাপী কাজটি হচ্ছে এমন যদি বোঝায়, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাথে যদি এক্সট্রা টাইম ইন্ডিকেটর থাকে, যে স্টার্টে বা নেক্সট ইয়ার বা লাস্ট ইয়ার, এরকম যদি কোনো আলাদা টাইম ইন্ডিকেটর থাকে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইট রেইন ফর 2 আওয়ার্স। সো এখানে ফর 2 আওয়ার্স দিয়ে ডিউরেশন অফ টাইম বোঝানো হচ্ছে, সময়ের ব্যাপ্তি বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে উত্তর হবে ইটের সাথে হয় হ্যাজ, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তাহলে এখানে উত্তর হচ্ছে কি হ্যাজ বিন রেইনিং। কেন হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে ইটের সাথে হ্যাজ বিন বসেছে। দেন শি রিড ইন দিস স্কুল সিন্স 1989। সো 1989 সাল থেকে সেই স্কুলে পড়ছে, অনেক আগের ঘটনা। সো সেই ক্ষেত্রে এখনো পড়ছে। তো আমি সালটা একটু বদলিয়ে দেই, কারণ এটা আনরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে। 2018 দেই। সো কি হচ্ছে, শি রিড ইন দিস স্কুল সিন্স 2018, সে এই স্কুলে 2018 সাল থেকে পড়ছে। তো সেই ক্ষেত্রে শি হ্যাজ বিন রিডিং হবে, আবার has been reading and okay, next one, he be ill for 2 months, সে 2 মাস ধরে অসুস্থ। আগেই বলেছি এখানে মেইন ভার্ব নাই, বি ভার্ব আছে। বি ভার্ব থাকলে সেই ক্ষেত্রে only has been লেখাই enough, তাহলে she has been ill for 2 months. Yesterday the workers work since early morning, গতকাল শ্রমিকেরা খুব ভোরবেলা থেকেই কাজ করিতেছিল। তো সেই ক্ষেত্রে যেহেতু ইয়েস্টারডে একটা এক্সট্রা টাইম ইন্ডিকেটর আছে, পাস্ট টেন্সের ইন্ডিকেটর, সেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হবে হ্যাড বিন, সরি আমি এখানে একটু সমান সমান দেই, তাহলে উত্তর হবে হ্যাড বিন
working, working. Okay, then the next one, we watch for 3 hours tomorrow. We watch movie for 3 hours tomorrow. আমরা আগামীকাল 3 ঘন্টা ধরে মুভি দেখব। সেক্ষেত্রে এখানে কি লিখব? যেহেতু এখানে একটা এক্সট্রা টাইম ইন্ডিকেট করা আছে টুমরো বলতে এখানে ভবিষ্যৎকাল বোঝায়, তাহলে আমরা দিব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং উই উইল হ্যাভ বিন ওয়াচিং মুভি। উই উইল হ্যাভ বিন ওয়াচিং মুভি, WATCHING. We will have been watching movie for 3 hours tomorrow. Now, rule nong 6. Modal verb যেমন can, could, may, might, shall, should, will, would, dare, need, ought to, have to, must এরপর ভার্বের সাথে কোনো কিছু যোগ না হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এগুলো মডেল ভার্ব, এগুলোর সাথে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো এখানে আছে উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, এখানে মডেল আছে, সো বসে যাবে যেটা আছে RESPECT, রেসপেক্ট। একইভাবে এখানেও she must dance, সো অ্যান্সার হবে মাস্ট, আনসার হবে ড্যান্স, এখানে মাস্ট তো আছেই, সো এখানে আর কি হবে, ড্যান্স বসে যাবে। দেন রাহুল ক্যান মেক দ্য পিপল লাফ, এখানে ক্যান মডেল আছে সেজন্য এখানে লাফ মেক বসে যাবে। তাহলে আমরা কি দেখলাম? মডেলের পরে ভার্বের কোনো পরিবর্তন। ওকে, রুল নং 6, মডেল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, ডেয়ার, নিড, অট টু, হ্যাভ টু, মাস্ট এরপর ভার্বের সাথে কোনো কিছু যোগ না হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ এই যে এখানে ভার্বগুলো লেখা হলো এগুলো মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এখানে দেখতেই পাচ্ছি 3টা এক্সাম্পল দেয়া আছে। ইউ শুড রেসপেক্ট, ইটস নট ইউ, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, আমরা আমাদের শিক্ষককে সম্মান করতে হবে। এক্ষেত্রে রেসপেক্ট পরিবর্তন হয়নি, রেসপেক্টটা বসে গেছে। শি মাস্ট ড্যান্স, তাকে নাচতেই হবে, সো সেই ক্ষেত্রে মাস্ট মডেলের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, ড্যান্স বসে গেছে। রাহুল ক্যান মেক দ্য পিপল লাফ, রাহুল লোকদের হাসাতে পারে, তো ক্যান মডেল এবং ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মেক বসে গেছে। ওকে, এটা সহজ নিয়ম ছিল। মডেল অক্সিলারি ভার্বের পর অ্যাক্টিভ সেন্টেন্সে মূলত শুরুতে সাবজেক্ট থাকবে, মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এবার আমরা যাব রুল নং 7, সিন্স অর লং সিন্সের নিয়ম। সিন্স অর লং সিন্সের দুই পাশে দুটি ছোট বাক্য অথবা ক্লজ থাকে। তাহলে প্রথম বাক্যটি ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এর দ্বিতীয় বাক্যটির ভার্ব হবে পাস্ট ইনডিফিনিট, এবং যদি প্রথম বাক্যটির ভার্ব হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর দ্বিতীয় বাক্যটির ভার্ব হবে পাস্ট পারফেক্ট। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ইট ইজ লং সিন্স, দীর্ঘ সময় হয়ে গেছে, এখানে ইজ আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সেক্ষেত্রে উত্তর হবে দ্বিতীয় অংশের ভার্বটি হবে মেট অর্থাৎ পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্সে হলো এই ক্লজটি, আর ভার্বটি হলো পাস্ট ফর্মে। 10 years have passed অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। 10 years have passed, 10 বছর পার হয়ে গিয়েছে। since he left the village, এটাও হবে পাস্ট ফর্মে, লেফট, লিভ এর পাস্ট ফর্ম লেফট। কিন্তু 3 নাম্বার সেন্টেন্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স হি গট অ্যাব্রোড, সো এখানে সিন্স আছে, সিন্সের পূর্বে ভার্বটি আছে ওয়াজ অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে দ্বিতীয় অংশের ভার্বটি হবে হ্যাড গন অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি দেখলাম? সিন্স বা লং সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, সেক্ষেত্রে পরের ভার্বটি হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে পূর্বের ভার্বটি, তাহলে পরের ভার্বটি হবে পাস্ট পারফেক্ট, এবং পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হ্যাড এবং এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল গন বসেছে এখানে। নাও রুল নং 8, ইফ যুক্ত ক্লজ, ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, সাবজেক্ট প্লাস উইল, শ্যাল, ক্যান, মে প্লাস ভার্ব 1 বসে।
এটাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। আমরা জানি ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার, এখানে আমি ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ প্রথম কন্ডিশনাল নিয়ে ডিসকাস করেছি। প্রথম কন্ডিশনালের ইফ যুক্ত অংশের ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম, এবং দ্বিতীয় অংশে আমরা চারটি মডেল বসাতে পারবো প্রয়োজন অনুযায়ী, চারটি যে কোনো একটি, উইল, শ্যাল, ক্যান, মে, এবং এরপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে উদাহরণ দেওয়া আছে, ইফ ইউ ওয়াক স্লোলি, যদি তুমি ধীরে হাঁটো, ইউ মিস দ্য ট্রেন। তাহলে আমরা এখানে কি লিখব? ইউ উইল মিস দ্য ট্রেন। তুমি যদি ধীরে হাঁটো তাহলে তুমি ট্রেন মিস করবে, তাহলে উত্তর হবে উইল মিস। উত্তর কি হবে? উইল মিস। অবশ্যই আমরা স্মল লেটারে লিখব যেহেতু এটা সেন্টেন্সের মাঝখানের শব্দ। দ্বিতীয় সেন্টেন্স, ইফ হি ওয়ার্কস হার্ড হি শাইন ইন লাইফ। তাইলে ওয়ার্কস হার্ড প্রেজেন্ট টেন্সে আছে ইফ যুক্ত অংশ, তাহলে এখানে উইল দিয়েছি আগেরটাতে, এটাতে মে দিব, মে শাইন। তাহলে সে শাইন, জীবনে শাইন করতে পারে, সফল হতে পারে। ইফ ইউ রান ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে দৌড়াও, ইউ মে ক্যাচ কোল্ড। আমরা যেগুলোতে সম্ভাবনা বুঝাবে সেগুলোতে মে দিব। যদি তুমি বৃষ্টিতে দৌড়াও তাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। এবার উল্টাটা, ইফ যুক্ত অংশ পরে দেয়া আছে, আমরা যা দেখব কমপ্লেক্স সেন্টেন্স একই কথা। যদি ইফ যুক্ত অংশের দ্বিতীয় ক্লজটিতে অর্থাৎ ইফ ভিন্ন ক্লজটিতে যদি উইল থাকে, উইল, শ্যাল, ক্যান, মে যে কোনো একটি থাকে, এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তাইলে আই উইল নট গো আউট ইফ ইট রেইনস, RAINS। এন্ড দেন ইফ হি কামস হিয়ার, এখানে উত্তর হবে কামস। ইফ হি কামস হিয়ার আই উইল প্লে উইথ হিম, আই উইল পে হিম, আমি তাকে টাকা দিব। সো এখানে উইল থাকার কারণে এখানে কাম প্রেজেন্ট ফর্ম, আর এখানে হি থাকার কারণে ভার্বের শেষে এস বসেছে। ওকে, নাও রুল নং 9, সেন্টেন্সে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয় এবং বি থাকলে অয়ার বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য লটারি। তাহলে এখানে পাস্ট ফর্ম হবে, উইনের পাস্ট ফর্ম হবে ওন, উইনের পাস্ট ফর্ম ওন। তাহলে কি লিখেছি? আই উইশ থাকলে তার পরের ভার্বটি পাস্ট ফর্ম বসবে। আই ফ্যান্সি আই ফ্লাই অ্যামং দ্য স্টার্স, সেখানে আই ফ্লিউ লিখলে হবে, আবার কুড ফ্লাই লিখলে হবে, পাস্ট ফর্মও বসবে, আবার কুড প্লাস বিও বসতে পারে, কুড প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম বসতে পারে। তাহলে কি লিখলাম? কুড ফ্লাই ইন দ্য স্কাই। ইট ইজ টাইম ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। তাহলে এটার উত্তর হয়ে যাবে পাস্ট ফর্ম চেঞ্জেস, CHANGED, চেঞ্জড। এবং আই উইশ আই ওয়ার রিচ ম্যান, বি ভার্ব থাকলে ওয়ার বসবে। ইট ইজ টাইম উই আর্ন আওয়ার লিভলিহুড, ইট ইজ টাইম উই আর্নড আওয়ার লিভলিহুড। ওকে ডিয়ার লার্নার্স, 8 নাম্বার রুল শেষ হলো। এবার রুল নং 9, সেন্টেন্সে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের ফার্স্ট টেন্স হয় এবং বি ভার্ব থাকলে অয়ার হয়। তাহলে আমরা খেয়াল করব সেন্টেন্সে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম আছে কিনা। আমরা এক্সাম্পল দেখি। আই উইশ আই উইন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য লটারি। আমি যদি লটারিতে ফার্স্ট প্রাইজ পেতাম, তো এখানে যেহেতু আই উইশ আছে, আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, সেহেতু উইশের পরের ভার্বটি কি হবে? উইন বসবে। আই ওন দ্য ফার্স্ট প্রাইজ, ফার্স্ট ফর্মে হলো ভার্বটি। নেক্সট, আই ফ্যান্সি আই ফ্লাই অ্যামং দ্য স্টার্স। আমি যদি পাখিদের মাঝে উঠতে পারতাম, তাহলে একইভাবে এইখানে পাস্ট টেন্সের জায়গায় আমরা সবসময় যে পাস্ট টেন্স দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা কুড ফ্লাইও লিখতে পারবো, অর্থাৎ কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মও লিখতে পারবো, আবার ফ্লাই, ফ্লিউও লেখা যাবে, তাও উত্তর হবে। অর্থাৎ এটা দুটি উত্তর লেখা যায়, অর্থাৎ কুড ফ্লাই অথবা ফ্লিউ। এরপর ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে হলো এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইমের পরের ভার্বটি পাস্ট ফর্মে যাবে, সেক্ষেত্রে এখানে আছে চেঞ্জ। আমরা জানি চেঞ্জের পাস্ট ফর্ম চেঞ্জড।
তাহলে ইট ইজ টাইম থাকার কারণে পরের ভার্বটি পাস্ট ফর্মে চলে গেছে। দেন আই উইশ আই বি এ রিচ ম্যান, বি, এখানে বলা হয়েছে বি থাকলে কি বসবে, ওয়ার বসবে। তাহলে আই উইশ আই বি এ রিচ ম্যান, তাহলে এখানে উত্তর হবে আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান। নেক্সট ওয়ান, ইট ইজ টাইম উই আর্ন আওয়ার লিভলিহুড, আমাদের জীবিকা উপার্জনের এখনই উপযুক্ত সময়। সো এখানে ইট ইজ টাইম আছে, এটাই উপযুক্ত সময় বা সঠিক সময়। তো স্বাভাবিকভাবেই এখানে আর্নটা হয়ে যাবে আর্নড। ওকে, তাহলে আবার বলছি নিয়মটি, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পরের ভার্বটি পাস্ট টেন্স হবে, অর্থাৎ ভার্বটি পাস্ট ইনডিফিনিট হবে। এরপর বি থাকলে সেটি ওয়ার বসবে। নাও রুল নং 10, দ্য লাস্ট রুল অফ দ্য ডে। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। অর্থাৎ আমরা যখন দেখব আমাদের যে রাইট ফর্ম ভার্বস করতে দেওয়া হয়েছে যে সেন্টেন্সটি, সেই সেন্টেন্সটি যদি প্যাসিভ হয় তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব লিখতে হবে এবং এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এখানে আমি প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছি, অর্থাৎ আমরা একটি সেন্টেন্স যে প্যাসিভ এটা কিভাবে বুঝবো। এটা বুঝতে হলে আমরা যদি সেন্টেন্সের শুরুতেই আমরা অবজেক্ট পাই এবং প্রিপোজিশন এবং সাবজেক্ট পরে পাই, তাহলে সেই ক্ষেত্রে এটি হবে প্যাসিভ সেন্টেন্স। এবং কখনো কখনো সেন্টেন্সে প্রিপোজিশন এবং সাবজেক্ট ভার্বের পরে নাও থাকতে পারে, শুধু ভার্ব পাস্ট অর্থাৎ এই পর্যন্ত সেন্টেন্সটি দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রেও সেন্টেন্স যদি অবজেক্ট দিয়ে শুরু হয় তখন সেই সেন্টেন্সটি প্যাসিভ হবে। যেমন আমরা এখানে উদাহরণে প্রথম উদাহরণটি দেখছি, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি বলা হয়ে থাকে। এই সেন্টেন্সে সাবজেক্ট দেয়া নেই, এই প্রিপোজিশন এবং সাবজেক্ট এই বিষয়টা এখানে নেই। অর্থাৎ সাবজেক্ট এই স্পিকের কাজটা কে করে, কথা কে বলে, সেটা এই সেন্টেন্সে দেয়া নেই। সারা বিশ্বে কথা কারা বলে, সারা বিশ্বে কথা বলে মানুষেরা, আমরা, পিপল। তো এই সেন্টেন্সে সাবজেক্ট নেই, এটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। কি বলা হয়, সারা বিশ্বে ইংরেজি ভাষা বলা হয়। সো অবজেক্ট আছে, তাহলে আমাদেরকে দিতে হবে প্যাসিভ অক্সিলারি, তারপরে দিতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, V3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে ইংলিশ সারা বিশ্বে বলা হয়, এটা চিরন্তন সত্য কথা, এবং সেই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ অক্সিলারি স্পিক এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হলো স্পোকেন। তাহলে উত্তর কি হচ্ছে, উত্তর হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ স্পিক দ্য ইংলিশ। আবার একই রকম ইংরেজরা ইংরেজি বলে, ইংরেজরা ইংরেজি বলে থাকে। ইংলিশ স্পিক বাই দ্য ইংলিশ, এখানে বাই দ্য ইংলিশ, এখানে দ্য ইংলিশ, ইংলিশের আগে দা বসে, এটা জাতি বোঝাচ্ছে, অর্থাৎ ইংরেজরা ইংরেজি বলে। ইংরেজ সাবজেক্ট, কারা ইংরেজি বলে, ইংরেজরা। সাবজেক্ট আছে ভার্বের পরে, এর আগে আছে প্রিপোজিশন, এখানে ভার্ব, এখানে অবজেক্ট। তো এই সেন্টেন্সটিও তে শুরু হয়েছে অবজেক্ট দিয়ে, সেজন্য এটাও হবে প্যাসিভ। তাহলে ইংলিশ এখানেও হবে প্যাসিভ অক্সিলারি ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ। হি হ্যাজ এক্সপেল ফ্রম দ্য এক্সামিনেশন হল, তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে তাকে পরীক্ষার হল থেকে কে বহিষ্কার করেছে, নিশ্চয়ই ইনভিজিলেটর, অর্থাৎ হল পরিদর্শক যারা থাকেন তারা তাকে হল থেকে বহিষ্কার করেছে। এখন এখানে তো তা দেয়া নেই, সাবজেক্ট নেই, তাহলে এটাও হবে প্যাসিভ। যেহেতু হ্যাজ আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ বসবে। প্রেজেন্ট পারফেক্টের আমরা জানি অক্সিলারি ভার্ব হলো হ্যাজ বিন, তাহলে উত্তর হবে হ্যাজ বিন এক্সপেলড। তাহলে হি হ্যাজ বিন এক্সপেলড ফ্রম দ্য এক্সামিনেশন হল। এখানে হ্যাজটা ভার্বটা বাইরে দেয়া আছে, এটা না লিখলেও হবে। উত্তরে যদি এভাবেই দেয়া থাকে সেন্টেন্সটি, বিন এক্সপেলড লিখলেও হবে, কিন্তু আমি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি এখানে হ্যাজ বিন এক্সপেলড লিখেছি। দেন দ্য বয়েজ স্পেন্ড টু স্কুল ইয়েস্টারডে, দ্য বয়েজ সেন্ট টু স্কুল ইয়েস্টারডে, ছেলেদেরকে কালকে স্কুলে পাঠানো হয়েছিল। কে পাঠিয়েছে, তাদের গার্ডিয়ান পাঠিয়েছে, তাদের অভিভাবকরা তাদেরকে পাঠিয়েছে। তাহলে এটা ইয়েস্টারডে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে ওয়াজ বসবে, সরি এখানে বয়েজ আছে সেজন্য ওয়াজ বসবে না, ওয়ার বসবে।
তাহলে এখানে আমরা ওয়ার দিলাম, সরি ওয়ার, এবং স্পেন্ডের পাস্ট পার্টিসিপল হলো স্পেন্ট। তাইলে দ্য বয়েজ ওয়ার সেন্ট, নট স্পেন্ট, সেন্ট। দ্য বয়েজ ওয়ার সেন্ট টু স্কুল ইয়েস্টারডে, ছেলেদেরকে গতকাল স্কুলে পাঠানো হয়েছিল। তাহলে এটা প্যাসিভ হলো, ওয়ারটা প্যাসিভ অক্সিলারি, সেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য লাস্ট ওয়ান, দ্য বার্ড কিল অন দ্য শিপ লাস্ট উইক, জাহাজে পাখি হত্যা করা হয়েছিল, পাখিটি হত্যা করা হয়েছিল। এখন এটা সম্ভবত রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনা থেকে দেয়া হয়েছে, গত সপ্তাহে পাখিটি হত্যা করা হয়েছিল। লাস্ট উইক পাস্ট টেন্স ইন্ডিকেট করছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাখি, দ্য বার্ড একটা পাখি, তাহলে একটা পাখি হলে হবে ওয়াজ, একটা পাখি হলে হবে ওয়াজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড, তাহলে দ্য বার্ড ওয়াজ কিল্ড অন দ্য শিপ লাস্ট উইক, জাহাজে গতকাল পাখিটি হত্যা করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখলাম ইজ প্যাসিভ অক্সিলারি, এখানেও ইজ, এখানে হ্যাজ বিন, এখানে ওয়ার, এখানে ওয়াজ, এগুলো সবগুলোই প্যাসিভ অক্সিলারিজ। তাহলে প্যাসিভ অক্সিলারিজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা এখানে প্রত্যেকটি সেন্টেন্সে ভার্বগুলো প্যাসিভ অক্সিলারি এবং এরপর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি। তার কারণ এগুলো প্যাসিভ হয়েছে। প্যাসিভ কিভাবে বুঝলাম? কারণ প্রত্যেকটি সেন্টেন্স শুরু হয়েছে অবজেক্ট দিয়ে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 10টা রুলস, গুরুত্বপূর্ণ রুলস পড়লাম এবং তার সাথে সাথে আমরা 4টা 5টা করে করে এক্সাম্পল তোমাদেরকে দেখিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাট ইউ মাস্ট প্র্যাকটিস এ লট। এই যে 5টা করে 3টা করে 4টা করে উদাহরণ দেখালাম, শুধু এই উদাহরণ বা এক্সাম্পলগুলো করলেই তুমি যে সব একবারেই বুঝে যাবে এমন কোনো কথা নেই। সো একই রকম সেন্টেন্স, একই রকম রুলসে তোমাদেরকে আরো আরো সেন্টেন্স বাসায় প্র্যাকটিস করতে হবে, দেন তোমরা অবশ্যই পারবে। তো আশা করি যে তোমরা নেক্সট ক্লাসও অ্যাটেন্ড করবে। ইন মাই নেক্সট ক্লাস আই উইল ডিসকাস another 10 important rules of right form of verbs. So dear learners, no more today. Thank you for attending the class. Thank you for watching. Goodbye. Stay safe and sound.